আমাদের এই 6 মান্থের মধ্যে 12 বার এই দরজা ফিক্স করা লাগছে। হ্যাঁ, তো এখানে লেখা আছে দিস সাইড বা দিস ওয়ে, কিন্তু অনেক সময় কাস্টমাররা বুঝে না। কনফিউশন ক্রিয়েট হওয়াটা খুবই স্বাভাবিক আমার কাছে মনে হয়। তো এই কনফিউশনের কারণে দেখা যায় কাস্টমার ধাক্কা দিয়ে ঢুকতে যায়। তো সেই কারণে হয়েছে এখানে ওয়ালের এখানে ইট একটু প্রবলেম হওয়ার কারণে এই দরজাটা বারবারই ঠিক করাই, বারবারই একই প্রবলেম, বারবারই ঠিক করাচ্ছি, বারবারই একই প্রবলেম। তারপরে ফাইনালি এখন এবার দরজা ঠিক হয়েছে, কিন্তু এবার মিস্ত্রির দরজাটা উল্টা লাগাই ফেলছে, ঠিক আছে, কমপ্লিটলি রিভার্স করে লাগাই ফেলছে দরজাটা। এন্ট্রি স্পেসটা আমরা স্লাইডই রাখার ট্রাই করছি যাতে স্পেসটা আমাদের ওয়েস্ট না হয়, কারণ এটা তো একটা গ্যারেজের স্পেসের মধ্যে করা, এই কারণে আর কি এই ইটা করা আর কি, সিস্টেমটা করা। দ্যাটস দ্য লাস্ট থিং। কারো মাথায় আসবে যে একটা দরজা নিয়ে একটা প্রবলেম, বা একটা রেস্টুরেন্টে ঢুকলে মানুষ দরজার কথা চিন্তা করবে, এই জিনিসটা খুবই অ্যাবসার্ড, কিন্তু করে না সাধারণত কেউ, রাইট? কিন্তু এইটাও যে একটা চ্যালেঞ্জ হতে পারে, হ্যাঁ, এটা হলো কি। আবার এই পুরো উইকের মধ্যে দেখা গেছে আমাদের দোকান তো ছোট, তো দেখা গেছে আমরা একটা সাইকেল কিনছি রিসেন্টলি, যাতে আমাদের যে বাজারের বেশিরভাগ আইটেম গুলা আমার বাসায় থাকে, কারণ আমার এখানে স্টোরেজ নাই। হ্যাঁ, তো ওই বাজারগুলা দেখা যায় যে আমাদের কোনো স্টক ইনকেস যদি দোকানে শেষ হয়ে যায়, তো আমাদের আনতে যাওয়ার জন্য তো সবসময় লাগে আর কি, প্রয়োজন হয়। এই জন্য আমরা একটা সাইকেল কিনে দিচ্ছি। তো ওই সাইকেলটা কিনছি, আমরা মনে হয় 2 ডেজও চালাতে পারিনি, সাইকেলটা ভেঙে গেছে। তারপর আমাদের যে ডিপ ফ্রায়ার মেশিন নষ্ট হয়ে গেছে। আমাদের এই নিয়ে আমাদের দোকানের জেনারেটরের ব্যাটারি চুরি হয়েছে 2 বার। আমরা কিন্তু জানিও না ব্যাটারি চুরি হয়ে গেছে। মানে এরকম ছোটখাটো এভরিডে কোনো না কোনো চ্যালেঞ্জেস ফেস করতেই হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখানো যাবে আমার, ঠিক আছে। আমি এতবার মেনু চেঞ্জ করছি, আপনি আমার আশেপাশে আমার রিলেটিভস, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন। আমার ধরেন কোনো একটা আইটেম আমি অ্যাড করার পরে আমি যদি দেখি যে কাস্টমারের রিভিউ এভারেজ বা ধরেন বলতেছে একটু বেটার হইতে পারে, তখন আমি সাথে সাথে এটা চেঞ্জ করে ফেলি যে আমার দরকারই নেই, না হয় দ্য বেস্ট, না হয় আই ডোন্ট কিপ ইট ইন মাই মেনু থেকে ওই খাওয়া বাদ দিয়ে আমি আবার নতুন করে মেনু বানাইছি। যখন আমি দেখা গেছে বাসায় এই খাবারগুলো বানাতাম আর কি, মানে আই ইউজ টু মেক দিস, তখন দেখলাম আমার ফ্রেন্ড, তারপরে যে আমার ভাই আছে, তো ওরা খেয়ে আমাকে বললো যে তুমি একটা দোকান দাও না কেন, দিস আর রিয়েলি গুড, এগুলা খুব মজার। তো দেখা যায় যে ওই খাবারগুলো ওরা যখন মিস করে বা ওদের খেতে ইচ্ছা করে, ওরা আমার ক্যাফেতে চলে আসলে কিন্তু হয়ে যায়, এখানে খেতে পারতেছে আর কি। জিনিসটা এরকম, আমার স্ট্রাগলটা এরকম যে আমার আম্মুর বাসার একটা গার্ডকে আমি নিয়ে এসে ট্রেন করেছিলাম শেফ বানাবো, ঠিক আছে, এটা ছিল আমার চ্যালেঞ্জ, ঠিক আছে। সো তখন আমি ওকে পুরোপুরি মোটামুটি ও সব খাওয়া বানানো শিখে গেছিল, কিন্তু গার্ড, হ্যাঁ, তো সব শিখায় ফেলার পরে দেখা গেল একদিন হঠাৎ করে চলে গেছে আমাদের কাউকে কিছু না বলে। তো আবার আমার এটা বারবার রিডু করা, বাসার ভিতরে শিখানো একটা জিনিস, নতুন করে শিখানো, শেফ চেঞ্জ হলে এটা একটা বড় স্ট্রাগল কিন্তু একটা রেস্টুরেন্টের ক্ষেত্রে, যে এই যে শেফ চেঞ্জ হওয়া বা ম্যানেজমেন্টের যদি কোনো কেউ চেঞ্জ হয়, তখন দেখা যায় কি এটা নিয়ে একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়। সি ফুড বয়েল যে আইটেমটা আমাদের, এটার মধ্যে আপনার বেবি অক্টোপাস আছে, তারপর ক্ল্যামস আছে, তারপর ক্র্যাব আছে, তারপর আপনার পোটেটো, কর্ন অন দ্য কব। তো এগুলো আমরা একটা ফ্লেভারফুল ব্রথের মধ্যে এটাকে কুক করে আমরা এখানে সার্ভ করি। আমাদের সার্ভিং এর এটাও খুব ইন্টারেস্টিং। সো এটা আমরা মানুষকে দিচ্ছি 1200 টাকায় 1:2। এটার সাথে হার্ব রাইস যায় 2 পোর্শন। সো 2 জনের জন্য এটা এনাফ, 2 জন পেট ভরে খেতে পারে। তো তারপরে আমরা দেখলাম যে মানুষজন বলছে একজনের খাওয়ার মতো নাই, একজন খেতে পারবে এই পোর্শনে। তো তারপরে আমরা চিন্তা করলাম তাহলে আমরা এই পোর্শনটাকে আরেকটু ছোট করে নিয়ে আসি। তারপরে আমরা মিনি বয়েল অ্যাড করলাম, যেটা কিনা একজন খেতে পারবে 650 টাকায়। এটা হচ্ছে আপনার রাইস আছে এটার সাথেও। এভাবে করে আমরা এই সি ফুডটাকে, এই যে সি ফুড বয়েল যেটা এক্সপেন্সিভ না, এটা যে সবাই অ্যাফোর্ড করতে পারবে, এটা এখন অনেক পেজে করছে অলরেডি সি ফুড বয়েল। কিন্তু এখানে ডিফারেন্সটা আছে যে ওনারা হয়তো আমরা যেই ক্র্যাব গুলা ইউজ করছি বা যে কোয়ালিটিটা ইউজ করছি, এখানে অবশ্যই ডিফারেন্স আছে। এটা হচ্ছে আমাদের সিকোন আইটেম। এখানে হচ্ছে আপনার ক্র্যাব থাকে, এটা পুরো একটা সফট শেল ক্র্যাব। তারপর আপনার এখানে প্রন আছে, বেবি অক্টোপাস আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে। এটা হচ্ছে আপনার একটা স্ন্যাক অন দা গো, আপনি যদি খেতে চান। তো এটাকে টুইস্ট দেওয়ার জন্য আমরা একটা কোনের মধ্যে সার্ভ করতেছি, জাস্ট একটু ডিফারেন্ট ভাবে সার্ভ করতেছি আর কি। এটা ভাই আমি ঝালমুড়ি আলাকে এভাবে সার্ভ করতে দেখছি, আর এই যে আমরা সার্ভ করতেছি, আর কোথাও দেখি নাই। এটা ভাই আমরা আসলে চেয়েছিলাম বড় করে করতে জিনিসটা, কিন্তু আমাদের মনে হয়েছে যে এক্সপেরিমেন্টাল ভাবে একটা ছোট করে আগে আমরা স্পেস করে দেখি যে মানুষের অ্যাকসেপ্টেন্সটা কিরকম আসে, তারপর আমরা কতটুকু মানুষের ফেভারিট রেস্টুরেন্ট লিস্টে জায়গা করে নিতে পারি, ওইটা দেখার জন্য আমরা ছোট করে স্টার্ট করা। আপাতত আমার নাফস ক্যাফেকে নিয়ে ফিউচার প্ল্যানিং হচ্ছে যে আমরা ট্রাই করব আরো বড় জায়গায় আমরা শিফট করার জন্য, আরো নতুন নতুন রেসিপিজ আনবো ইনশাল্লাহ। তারপরে আমাদের যে নাফস গ্রুপটা আছে সেটাকে বড় করা। তো ওখানে আমাদের এখন তো টিম মোটামুটি আমাদের অনেক বড়। আমার ফ্রেন্ড আছে ইন্টেরিয়ার সাইডে নাফসের, তারপর আমার ভাই আছে মার্কেটিং সাইডে, তারপরে আমার হাজবেন্ডও সাপোর্ট করতেছে। ওদের যে খারাপ সময়টা গিয়েছে মানে সেটা আসলে ব্যাখ্যা করার মতো না। ওদের মেইন ইনকামটাই কিন্তু মানে খেলার মাধ্যমে। তো অনেক দিন এই যে
আপনার ওই যে বিপিএল, তারপরে ওদের যে প্রিমিয়ার লিগ যেগুলো খেলাগুলো ছিল, ও কিন্তু কোনোটাই খেলতে পারেনি ইনজুরির কারণে। সেই সময়টা আমার মেয়ের উপর যে যে কত মানে গিয়েছে, মানে এখন পর্যন্ত এটা নিয়ে ও লড়াই করতেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক প্রাউড আমার ওয়াইফকে নিয়ে, যে আসলে একটা ক্যাফে চালানো যতটা দেখতে সহজ আসলে অতটা সহজ না, অনেক টাফ। সো যেভাবে হ্যান্ডেল করছে, ইভেন আমার ইনজুরি টাইম গুলোতেও যেভাবে এগুলো সবকিছু টেক কেয়ার করেছে, ইভেন নতুন নতুন যে প্ল্যান, নতুন নতুন আইটেম গুলো যে আনছে, এগুলো আমি মনে করি যে আসলে ওরকম ট্যালেন্ট না থাকলে এই জিনিসটা করতে পারতো না। সো আমি খুবই প্রাউড আমার ওয়াইফের উপরে।